আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মুসলিমদের সংখ্যা বাড়ছে, হিন্দুদের ৩টি করে সন্তান নিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি চীনের নাকচ করল নয়াদিল্লি। জয়শঙ্কর জানতেন তিনি কি করছেন, পাকিস্তানে ফিরে স্পিকার সাদিক। অবৈধ বাংলাদেশিদের হঠাতে নরম নীতির যুগ শেষ, আসামের মুখ্যমন্ত্রী। সর্বশেষে জানাবো, পবিত্র কোরআন হাতে মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন মামদানি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মুসলিমদের সংখ্যা বাড়ছে, হিন্দুদের ৩টি করে সন্তান নিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী। হিন্দু দম্পতিদের একাধিক সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, রাজ্যে ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জন্মহার বেশি, আর হিন্দুদের মধ্যে তা কমে যাচ্ছে। গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শর্মা বলেন, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সন্তান জন্মদানের হার বেশি, অন্যদিকে হিন্দুদের মধ্যে তা ক্রমশ কমছে। মুখ্যমন্ত্রী বলেন, হিন্দু পরিবারগুলোকে আরও সন্তান জন্মদানের আহ্বান জানানোর পেছনে এটাই কারণ। আমরা হিন্দুদের এক সন্তানের মধ্যেই থেমে না থেকে কমপক্ষে 2টি সন্তানের জন্ম দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা পারে, এমনকি তারা 3টি সন্তানও নিতে পারে। তিনি আরো বলেন, আমরা মুসলিম জনগণকে 7 থেকে 8টি সন্তান জন্ম না দেওয়ার জন্য অনুরোধ করছি। আবার হিন্দুদের আরো সন্তান জন্ম দেওয়ার জন্য অনুরোধ করছি। এটি না হলে হিন্দুদের ঘর দেখভাল করারও কেউ থাকবে না। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি চীনের নাকচ করল নয়াদিল্লি। ভারত ও পাকিস্তানের মধ্যে 2025 সালের মে মাসে সংঘটিত সামরিক উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করেছে চীন, এমনটাই দাবি করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীন দাবি করেছিল, মে মাসের ওই সংঘাতের সময় বেইজিং ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। তবে চীনের মধ্যস্থতার দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করল ভারত। নয়াদিল্লির বক্তব্য, ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়ে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। অপারেশন সিঁদুরের পর ইসলামাবাদই যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল। এনডিটিভিকে ভারত সরকারের একাধিক সূত্র জানিয়েছে, মধ্যস্থতার বিষয়ে ভারতের অবস্থান বরাবরই স্পষ্ট। অপারেশন সিঁদুরের পর কোনো মধ্যস্থতা হয়নি। ভারত সবসময় বলে আসছে যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনো অবকাশ নেই। পাকিস্তান নিজেই ভারতের ডিজিএমও এর মিলিটারি অপারেশনসের কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেছিল। ট্রাম্পের মতোই চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত, পাকিস্তান এবং কম্বোডিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে শান্তি স্থাপনের কৃতিত্ব দাবি করেছেন। বেজিংয়ে আন্তর্জাতিক পরিস্থিতি ও চীনের বৈদেশিক সম্পর্ক বিষয়ক এক সিম্পোজিয়ামে ওয়াং ই বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্য যে কোনো সময়ের চেয়ে এই বছর স্থানীয় যুদ্ধ এবং আন্তঃসীমান্ত সংঘাত বেশি ছড়িয়ে পড়েছে। ভূরাজনৈতিক অস্থিরতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা একটি নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত অবস্থান নিয়েছি এবং সমস্যার উপসর্গ ও মূল কারণ উভয় দিকেই নজর দিয়েছি। তিনি আরো বলেন, উত্তপ্ত সমস্যাগুলো সমাধানের এই চীনা পদ্ধতি অনুসরণ করে আমরা উত্তর মিয়ানমার, ইরানের পরমাণু ইস্যু, ভারত পাকিস্তান উত্তেজনা, ফিলিস্তিন ইসরায়েল সমস্যা এবং সাম্প্রতিক কম্বোডিয়া থাইল্যান্ড দ্বন্দ্বে মধ্যস্থতা করেছে। জয়শঙ্কর জানতেন তিনি কি করছেন, পাকিস্তানে ফিরে স্পিকার সাদিক। ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে এসে দেখা হয়েছিল ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের। দেশে ফিরে আকস্মিক এই সাক্ষাৎ নিয়ে মুখ খুলেছেন সর্দার আয়াজ সাদিক। জিও নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, গত মে মাসের যুদ্ধের পর পাকিস্তানের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগের সূচনা করে ভারতীয় পক্ষই। তিনি জানান, বাংলাদেশের জাতীয় সংসদের একটি কক্ষে পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশের প্রতিনিধি দল এবং বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঠিক তখনই পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল সেখানে প্রবেশ করে। পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বলেন, কক্ষে ঢুকেই এস জয়শঙ্কর প্রথমে অন্য প্রতিনিধি দলকে অভিবাদন জানান। এরপর তার দিকে এগিয়ে এসে করমর্দন করেন। সাদিক বলেন, আমি তখন পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে কথা বলছিলাম। তিনি এসে আমাকে অভিবাদন জানান এবং নিজের পরিচয় দেন। আমি যখন নিজের পরিচয় দিতে যাচ্ছিলাম, তিনি বললেন, এক্সেলেন্সি, আমি আপনাকে চিনি, পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তিনি জানান, এস জয়শঙ্করের সঙ্গে ক্যামেরাও ছিল, যা থেকে বোঝা যায় এই সাক্ষাৎ রেকর্ড হবে এবং গণমাধ্যমে প্রচারিত হবে। এ নিয়ে তিনি পুরোপুরি সচেতন ছিলেন। সাদিক বলেন, তিনি ঠিকই জানতেন তিনি কি করছেন এবং এটি মিডিয়ার কভার হবে। অবৈধ বাংলাদেশিদের হঠাতে নরম নীতির যুগ শেষ, বললেন আসামের মুখ্যমন্ত্রী। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের হঠাতে আসাম সরকার কঠোর অবস্থান নেবে বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
তিনি বলেন, অবৈধ অভিবাসী বিতরণ করার ক্ষেত্রে নরম নীতির যুগ শেষ হয়ে গেছে। খবর এনডিটিভির। 2024 সালে বিধানসভা নির্বাচনের আগে অভিবাসী বা অনুপ্রবেশকারী ইস্যুকেই নির্বাচন ক্যাম্পেইনে মূল এজেন্ডা হিসেবে তুলে ধরেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির এই নেতা। ভারতের কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থনে আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, তার রাজ্যে কাউকে বিদেশি হিসেবে সাব্যস্ত করা হলেই তাকে দেশ ছাড়া করা হবে। এক্ষেত্রে কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ না করার ঘোষণা দিয়েছেন তিনি জানান, অবৈধ অভিবাসী নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য রাজ্য সরকারের কৌশলের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আগে বহিষ্কারের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যাচাই সহ দীর্ঘ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হতো। সেই নীতিতে পরিবর্তন এসেছে জানিয়ে হিমন্ত বলেন, এখন কাউকে বিদেশি ঘোষণা করে আদেশ জারি হলে তাকে ভারতীয় ভূখণ্ড থেকে উচ্ছেদ করা হবে। আমরা আর আনুষ্ঠানিক জবাবের অপেক্ষা করব না। উন্নয়নের পাশাপাশি আসামের পরিচয় রক্ষাও গুরুত্বপূর্ণ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, পরিচয়কে শাসন নীতির অগ্রাধিকার থেকে আলাদা করা যায় না। পরিচয় অত্যন্ত মূল্যবান। আমরা উন্নয়নকে বিচ্ছিন্নভাবে দেখি না। রাজ্য যদি নিজের পরিচয় রক্ষা করতে না পারে তবে উন্নয়ন কার জন্য? এর আগে ভিন্ন এক অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, তার রাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যদি আর 10% বাড়ে তাহলে আসাম স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পবিত্র কোরআন হাতে মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন মামদানি। যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। বৃহস্পতিবার নতুন বছরের প্রথম প্রহরে ম্যানহাটনের একটি পরিত্যক্ত ঐতিহাসিক সাবওয়ে স্টেশনে পবিত্র কোরআন হাতে তিনি এই শপথ গ্রহণ করেন। এই শপথের মাধ্যমে 34 বছর বয়সী মামদানি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম এবং গত কয়েক প্রজন্মের মধ্যে কনিষ্ঠতম মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। শপথ অনুষ্ঠানে তিনি পবিত্র কোরআনের ওপর হাত রেখে তার দাপ্তরিক অঙ্গীকার ব্যক্ত করেন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস তাকে এই ঐতিহাসিক শপথ বাক্য পাঠ করান, যা শহরটির বৈচিত্র্যময় রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এক অনন্য নজির স্থাপন করেছে। শপথ গ্রহণের জন্য জোহরান মামদানি বেছে নিয়েছিলেন 1945 সালে বন্ধ হয়ে যাওয়া অ্যান্ড সিটি হল সাবওয়ে স্টেশনটি, যা এর স্থাপত্য শৈলী এবং নান্দনিক সিলিংয়ের জন্য বিশেষভাবে পরিচিত। তার ট্রানজিশন টিমের মতে স্টেশনটি নিউ ইয়র্কের সেই শ্রমজীবী মানুষের ঐতিহ্যের প্রতীক, যারা প্রতিদিন শহরটিকে সচল রাখে। মধ্যরাতের এই ঘরোয়া অনুষ্ঠানের পর দুপুর 1টায় সিটি হলের সিঁড়িতে একটি বড় ধরনের জনসমাবেশে তিনি পুনরায় শপথ নেবেন। সেখানে তার অন্যতম রাজনৈতিক আদর্শ ও মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স তাকে শপথ বাক্য পাঠ করাবেন এবং কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ও ওয়াকাসিও কর্তেজ উদ্বোধনী বক্তব্য রাখবেন। এরপর ব্রডওয়ের ক্যানিয়ন অব হিরোসে একটি বর্ণাঢ্য গণসংবর্ধনা ও ব্লক পার্টির আয়োজন করা হয়েছে। উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করা জোহরান মামদানি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ মামদানির সন্তান। তার পরিবার 1999 সালে নিউ ইয়র্কে স্থায়ী হয়, যখন জোহরানের বয়স ছিল মাত্র 7 বছর। 2018 সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। নিজেকে একজন ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মামদানি তার নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানোর ওপর বিশেষ জোর দিয়েছিলেন। তার ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে বিনামূল্যে বাস পরিষেবা চালু করা, প্রায় 10 লাখ ভাড়াটে পরিবারের জন্য বাড়ি ভাড়া বৃদ্ধি স্থগিত করা, সবার জন্য চাইল্ড কেয়ার নিশ্চিত করা এবং পরীক্ষামূলকভাবে নগর পরিচালিত গ্রোসারি স্টোর চালু করা।